ও কি করলো দেখলো। দেখার পরে যখনই ভালো লাগবে তখন বলল যে, "ঠিক আছে ভাই কত টাকা দিতে হবে তাহলে আপনাকে? আপনি কিরকম ভাবে প্রাইস নেন?" তখনই কিন্তু এই যে প্রাইসের সামনে আসা মানে আস্তে, আস্তে সে ক্লোজার হয়ে যাওয়া। এরপরেই কিন্তু এই পার্টটি এখানে আসে। তো এখানে আমাদের কি করণীয়? ফ্রিল্যান্সার হিসাবে আমরা কি করতে পারি যেটা করলে ওই ভদ্রলোক বা যারা আছে তারা আমাদেরকে ভাববে যে না সেই লোক অনেক জ্ঞানী, তাকে কাজ দেওয়া যেতে পারে। বাট যেন চিন্তা করতে পারে সেটা কি যেন কি করতে পারি আমরা? নাম্বার 1 প্রথমেই জাস্টিফাই এর পজিশন বাট এখানে মূল বিষয় হচ্ছে ব্যাকআপ রাখা। অনেক সময় বায়ার বলে যে, "ভাই ২ দিনেই কাজটা দিয়ে দিবেন আমাকে। আমার ২ দিনের ভিতরে দিতে হবে।" আপনিও জানেন ২ দিনের ভিতরে কাজটি দেওয়া সম্ভব। বাট সময় নিবেন একটু বেশি। ১ দিন সময় নিবেন। স্যার এটা ২ দিনে দেওয়া যায় বাট আমি চাচ্ছি ১ টা দিন বেশি সময় যদি আপনি পারমিশন দেন। মানে একটু ব্যাকআপ রাখবেন। অর্থাৎ আপনি টাকা-পয়সার ব্যাকআপ রাখবেন, আপনি সময়ের ব্যাকআপ রাখবেন, আপনি প্ল্যান পরিকল্পনার ব্যাকআপ রাখবেন। প্রত্যেকটা ক্ষেত্রেই। এবং গ্রাম অঞ্চলে বা যদি কেউ এখানে মামলা ফেস করেন, কোনো বাদী-বিবাদী কখন কথা হয়, দেখবেন এক পক্ষ অন্য পক্ষ যদি ছুটে যেতে চায়, তারা কি করে? যে আমাদের আরেকটি মে মঞ্জুরি ঘোষণা করা হলো, একটা দিন আমাদের সময় দেওয়া যায় কিনা? উকিল পক্ষ আবেদন করে। ওই পরবর্তী রায়ের জন্য অপেক্ষা করা মানে কি? তারা এখান থেকে যেই প্ল্যান শুরু করে। কি করা যায়, কাকে টাকা দেওয়া যায়, ঘুষ দেওয়া যায়। I mean হচ্ছে ব্যাকআপ নেওয়া। আবার অনেক সময় যে মেয়েদেরকে দেখতে গেলে পছন্দ না হয়, কি বলে? সরাসরি বলে না যে পছন্দ হয়নি। তারা কি বলে? যে আপনাদেরকে আমরা একটু পরে জানাচ্ছি, বাসায় যেয়ে সিদ্ধান্ত নিয়ে জানাচ্ছি। মানে ব্যাকআপ নেওয়া। এই যে এতে আপনার স্মার্টনেস বাড়ে, একজন বায়ার এর সাথে একবারেও কথা বলার সময় রাজি হয়ে যাবেন না। একবার তার গায়ের উপরে যেয়ে পড়বেন না। একটু ডিসট্যান্স রেখে ডিসট্যান্স বলতে এটা বোঝাচ্ছে মানি ব্যাকআপ রেখে কথাবার্তা বলবেন। আমি এখানে একটা গল্প বলি আমাদের নুরানী নামে একটি মেয়ে ছিল মেহেরপুরে। তো ওই মেয়েটা এরকমই। আপনাদের মতো ১০-১২ ক্লাস মনে হয়। ওটা নক পাইছে। তো ১ম কাজ সে খুবই মহা খুশি এবং ভালো ডলারের একটি কাজ। সে ২য় কনভারসেশন ও আমরা দেখলাম পরে পজিটিভ ছিল বায়ার। 3rd কনভারসেশন এর শেষের দিকে সে আর ইন্টারেস্টেড দেখাচ্ছে না, সে রিজেক্ট করছে আরকি। এর মানে ওর কনভারসেশন রিজেক্ট হওয়ার পিছনে কারণ ছিল যেটা আমরা পরে দেখলাম। ওর মন খুবই খারাপ, ও ক্লাসে আসে নাই ২১-২২ বছরের মেয়ে। পরে যেটা দেখলাম যে অনেক বেশি ইন্টারেস্টেড ছিল। "স্যার আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড। এটি আমার ১ম কাজ ছিল লাইফে।" এরকম একটা ওই বায়ার বুঝতে পারছে। দেখেন কাজটা রিজেক্ট করছে। আরেকটা ছেলে ছিল মেহেরপুরেরই অন্য একটা ব্যাচের। সে ইন্ডিয়ান বায়ারের একটা কাজও করছে। করার পরে ওর থেকে লঘু না কি যেন। 2nd বা 3rd টাইম ওকে দিয়ে আবার সে করাইছে আবার। ভুল ত্রুটি সব। লাস্টে ওকে পেমেন্টটা করে নাই। পেমেন্টের সময় কি বলছে জানেন? শুনলে অবাক হবেন যে, "এটা তো আপনার জীবনে ১ম কাজ ছিল। আপনার প্র্যাকটিস হইছে। টাকা দেয় নাই।" এর মানে হচ্ছে আরেকজন কাস্টমারের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আপনাদের যশোরে আমি গত ক্লাসে মনে হয় বলছিলাম আরিফুর সাহেবের কথা। তার এমন একটি কাজ এপ্রিল মাসে তার বায়ার কথা হয়। মোটামুটি কত বায়ার কত টাকা পয়সা নিবেন। সে ছেলে আবার অনেক অভিজ্ঞ। ও সুন্দর ফিনিশিং এ তার সাথে একটা দামাদামিতে আসে যে এত টাকা আমাকে দিতে হবে। তার জুলাই চলে যায়, সেই লোক আর নক দেয় না। এপ্রিল পরবর্তী মাস চলে যায়, ওই লোক আর নক দেয় না। কিন্তু ওই আরিফুল মাঝে, মাঝে নক দেয়। অক্টোবরের শুরু ১০ না ১১ তারিখে জানি সে নক দিয়ে বলতেছে যে, "আপনি এত হতাশ হলে তো কাজ করতে পারবেন না।" মানে ১ম ল্যাঙ্গুয়েজটা তার এরকম ছিল। এর পরবর্তীতে কিন্তু তাকে কাজটি দেয়। অনেক বড় একটা প্রজেক্টের কাজ দেয়। তো এর মানে হচ্ছে যে একজন বায়ার এর ক্যারাক্টার কিন্তু বোঝা যায় না। সো ওভারঅল কিন্তু আমরা এই ব্যাকআপ এই জিনিসটা রাখার চেষ্টা করব। এটা হচ্ছে নাম্বার 1 নেগোশিয়েশন। নাম্বার 2 হচ্ছে যে পুট ইউরসেলফ ইনটু দেয়ার শোজ। নিজেকে তাদের জুতার ভিতরে তুলনা করা। এটা এরকম বোঝায় কথাটি। এর আগে আমি একবার আলোচনা করছিলাম যে মনে করেন আপনি এলাকায়
একটি গাড়ির শোরুম আছে। একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ির দাম মনে করেন 1 কোটি থেকে 1.5 কোটি টাকা। এখন এই গাড়ি যেই লোক কিনতে আসবে, আবার অন্যদিকে মনে করেন টয়োটা কোম্পানি এলিয়ন বা করোলা গাড়ি 25 থেকে 35 লাখ বা 50 লাখ টাকা। অথবা সুজুকি মারুতি গাড়ি দাম মনে করেন আরো কম, 7 থেকে 10 লাখ টাকা। এখন আপনি শোরুমের মালিক, আপনি যদি মার্সিডিজ বেঞ্জ গাড়ি যে লোক, তার সাথে যদি সুজুকি অথবা করোলা গাড়ির মতো আচরণ করেন, সেই লোক কি বলবে? এরা আসলে ক্লাস বোঝে না। এরা ক্লাস বুঝে না। আবার সুজুকি মারুতি গাড়ির সাথে যদি আবার মার্সিডিজ বেঞ্জ অথবা করোলা গাড়ির মতো আচরণ করে, তাহলে এই লোক মনে করবো যে আবার এত বেশি বেশি করতেছে কেন? তাহলে সামথিং কোনো প্রবলেম আছে। এর মানে হচ্ছে কি ব্যালেন্স রাখা। ব্যালেন্স রাখা, কার সাথে কি ট্রিট করতে হবে, কিরকম আচরণ করতে হবে, এটা কিন্তু একমাত্র কথা না বললে বোঝা যায় না। আপনাদের এলাকায় দেখবেন এই বিস্কিট, এই যে কি বলে এটাকে, কেক বিক্রি করে পলি ব্যাগের ভিতরে অনেকগুলো, কোনো নাম ঠাম নাই এলাকার। সকালবেলা দেয় আবার সন্ধ্যার সময় নিয়ে যায়, আবার সকালবেলা দেয়, এরকম 200 গ্রামের দাম মনে করেন 8 টাকা। দেখবেন এটা গ্রাম অঞ্চলে পাওয়া যায়, আবার ঢাকা শহরে পাওয়া যায়। বাট ডেইরি কেক অথবা নিউজিল্যান্ড ফার্মের ডেইরির মনে করেন 25 গ্রাম ড্যান কেক বা 100 গ্রাম ড্যান কেকে যায় 20 টাকা। এর মানে হচ্ছে কি, ওই যে 8 টাকা দিয়ে যে লোক কিনলো, ওইটাও কিন্তু এই দোকানদারকে হ্যান্ডেল করতে হয়। ওই কাস্টমারের ক্যারেক্টার, তার চাওয়া, সে কিরকম পণ্য কেনে, ওইটা কিন্তু দোকানদার বুঝে। আবার যে ওই ড্যান কেকটা কেনে, তার কাস্টমারের কোয়ালিটিও বোঝে। এজন্য মাইন্ড করবেন না, গ্রাম অঞ্চলে দেখবেন কিছু সফট ড্রিঙ্কস আছে, আমি একটা প্রমাণ কয়েকবার পাইছি দেশে। দেশে যদি বলি না যে ভাই একটা ঠান্ডা দেন, গ্রামের মানুষ বলে কি ঠান্ডা দেন। সফট ড্রিঙ্কস পাইলে কি দিয়ে দেয়? বাবুল কলা, তারপর ফিজাব, মানে কুখাদ্য কিছু নাম দিয়ে দেয়, যে নামগুলো ঢাকার শহরে আবার চলে না। ঢাকার শহরে আবার মনে করেন 7 আপ, পেপসি, কোক ছাড়া নিতে চায় না, ওখানেও এইগুলো আবার চলে, গ্রামে চলে প্রাণ আপ। মানে গ্রামের মানুষ তার এত জানে না যে ঠান্ডা বলতে যেটা দেয় ওটাই নিয়ে নেয়। যে সচেতন মানুষ তারা খুব মানে চিন্তা ভাবনা করে একটা প্রোডাক্ট কিনে। এর মানে সব ক্লাসের কাস্টমার কিন্তু একরকম হবেন না, এটা বোঝা। বাট ওভারঅল আমাদেরকে যেটা থিঙ্কিং, অ্যাকর্ডিং টু মার্কেটিং টার্মস, ইউ হ্যাভ টু থিঙ্ক কাস্টমার ইজ দ্য কিং, অর রাইট নাও কাস্টমার ইজ দ্য কুইন। আমরা যেটাই বলি না কেন, এই বিষয়টাকে মেনটেন করা। আরেকটা ব্যাপার হচ্ছে যে সবসময় আমাদের আগেরও কথা অনুযায়ী আমরা এখনো এটি বলি, সবকিছুর মূল হচ্ছেন বায়ার। তাকেই ঘিরে সবকিছু। এখানে আপনি পুরো বায়ার, এই ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনি কখনোই কখনোই না ভাই উগ্র মেজাজ বা করা, এটা করাই যাবে না। ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে ধৈর্য, মনোবল এবং যে কথা বলুক, এই কথাকে কানে না দিয়ে, মানে মানে আপনাকে খারাপ ব্যবহার সে করতে পারে, এটা মেনে নিতে হবে। খারাপ লাগতেও পারে। এই ধরনের অভ্যস্ত হতে হবে যদি এখানে কাজ পেতে হয়। আই মিন এই কাস্টমারকে বোঝা। এবং এটা কাস্টমার না, এখানে মনে হয় আমি একটি ছবি দেখলাম, কার জানো, ইলিয়াস, ইলিয়াস কাঞ্চন কি আসছেন? ইলিয়াস কাঞ্চন মনে হয় নাই। কে যেন ফার্মেসির ভিতরে একটা ছবি দেখলাম ওষুধে। কেউ আছেন ব্যবসা করেন এখানে? আসি ভাই। কেউ আছেন এখানে ব্যবসা করেন? আসি। ওকে, উত্তম মন্ডল সাহেব, কিসের ব্যবসা করেন আপনি? ওয়াইফাই, ইন্টারনেট। ইন্টারনেটের ওকে, ওয়াইফাই লাইন দেন, এই তো? হ্যাঁ হ্যাঁ। আপনি কি প্রতিষ্ঠানের মালিক? হ্যাঁ। ওকে, ফাইন। তাহলে তো আপনি আগে বলবেন না, আপনি এখানে যত মানুষ আছে তাহলে তো আপনি কাস্টমার হতে পারে। আচ্ছা, মন্ডল সাহেব, আপনি বলবেন আপনি যতগুলো কাস্টমারের কাছে যান, আমি জানি না কত 500 টাকা কত এমবি দেন আপনি, এটা আপনি জানেন।
1 Mbps 500 500 টাকা। টাকা, 2 Mbps 600 টাকা। এই যে 500 টাকায় বা 600 টাকায় দেন, মনে করেন 500 টাকা আপনি 20 জন কাস্টমার আছে, 100 জন কাস্টমার আছে, সবার ব্যবহার কি একরকম? না না, আমাদের প্রায় 3000-এর উপরে ক্লায়েন্ট, তা 3000 রকম কথা বলে। যেমন একটা উদাহরণ দেন, কিছু বলেন ভাই শুনি একটু এই ব্যাপারে, আপনার একটু এক্সপিরিয়েন্স। 1 সেকেন্ড যদি লাইন না চলে, ঝাড়িতে উল্লট পালট মারে। তাই এক সেকেন্ড লাইন না থাকলে কল চলে আসে, হ্যাঁ উল্টাপাল্টা কথা বলে। হ্যাঁ। আচ্ছা, এই কি সবাই একরকম বিহেভ করে? না, এর ভিতরে কিন্তু কিছু পার্থক্য খুঁজে পান, আমি জানি। না, আবার কিছু কিছু লোক আছে বুঝলেন, না চলে কিছু বলে না। তারা বলে যে আচ্ছা সমস্যা হতেই পারে। তো এর মানে হচ্ছে সকল ক্লাসের লোকের সাথে কিন্তু আপনাকে হ্যান্ডেল করে চলতে হয়। আপনি কখনো কিন্তু উপরে, কখনো নিচে, কখনো বিভিন্ন ধরনের অ্যাক্টিং আপনাকে করতে হয়, অভিনয় করতে হয় কথার ছন্দ তালে। ঠিক সেম জিনিসই কাস্টমার, এটাও কিন্তু আপনার সার্ভিস, সেম। এখানে এই মেন্টালিটি আমাদের রাখতে হবে, পুট ইউর সেলফ ইনটু দেয়ার শোজ। এই অ্যাটিচিউড বা এই মন মানসিকতা যেন আমরা থাকি এখানে, এটা আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এরপরে যে পয়েন্টটি সেটি হচ্ছে ভাই আপনার, আবারও আসছে পয়েন্টটি, নেগোসিয়েশন পার্টে রিমুভ দা ইমোশন, ইমোশনকে রিমুভ করা। আমাদের যদিও বাংলাদেশ, নেপাল, ভুটান এরা খুবই মানে ইমোশনাল, ইউরোপ কান্ট্রি কে তাতে ইমোশনাল না। এখানে আমাদের দেশগুলো ইমোশনাল আর কি, দেখেন না, ভালোবাসার কথা বলতে লাগে 6 মাস, তারপরে বিয়ে গড়াইতে লাগে আরো 6 মাস। ইউরোপ কান্ট্রিতে এইসব গল্প হইতে লাগে 2 দিন সময় লাগে, এত সময় নেই। ভালোবাসলাম, ভালো লাগছে, অফার করলাম, হইলে ভালো, না হলে দ্যাটস ওকে। সময় এত, এত সময় তাদের হাতে নেই। আমাদের দেশে তাকে স্বপ্ন দেখতে দেখতে জায়গায় 5 মাস, এত সময় নেই। এটা মানে প্রচন্ড পরিমাণেই আমরা ইমোশনাল। বাট কর্পোরেট সেক্টর, পৃথিবীতে কর্পোরেট সেক্টরে কোন ইমোশনের জায়গা নেই। একমাত্র মা বাবা ছাড়া আপনি সিম্প্যাথেটিকে পৃথিবীর কোনো মানুষ অ্যাকসেপ্ট করবেন না। একমাত্র এই ২ জন ছাড়া কেউ, আপনি যদি মনে করেন যে সিম্প্যাথি দেখাইলে সে আমাকে পজিটিভ ভাবে নিবে, নেভার। তারা মজা নিবে আরো। তারা মজা নিবে। তো এটা বলার মানে হচ্ছে ফ্রিল্যান্সিং জগৎ সহ যেকোনো ক্যারিয়ারে কখনোই সিম্প্যাথি ওখানে শো করবেন না। আই মিন ইমোশনকে শো করবেন না। ফানিকে মানে মেকআপ ফানে যাবেন না। এগুলো আমরা আগেও বলছি। এখানে একটি পয়েন্ট আছে, পরে আপনারা দেখতে পারবেন। এখান থেকে পুরোপুরি বেরিয়ে আসতে হবে। তবে হ্যাঁ, মানুষ কিন্তু একবার ইমোশন না থাকলে আবার মানুষ কিন্তু পশুর মতো হয়ে যায়। সেই স্টেজে না, ব্যালেন্সটাকে আসলে রাখা। আর লাস্টে আরেকটা বিষয় হচ্ছে দরবার বৈঠক বা যেখানে আমরা যাই, নেগোসিয়েশন এর আরেকটা পার্ট, when you have to stop, কখন আপনাকে থামতে হবে। এটা কিন্তু বোঝা ভাই। কারণ দরবার বৈঠকে দেখবেন মারামারি বেজে যায়। কেউ কারো কথা শুনতে পারে না। তারপরে আমাদের বাংলাদেশের টক শো গুলোতে দেখবেন কি বিশ্রী এক অবস্থা ঘটে যায়। প্লিজ আপনার ক্ষেত্রে যেন এরকম না হয়, আলাপ আলোচনা পার্টি, নেগোসিয়েশন পার্টি কখন আপনাকে থামতে হবে এই মেজারমেন্টটা কিন্তু করবেন। সাধারণত আমরা যেটা আগেই বলেছিলাম যে সাধারণত যখন বায়ার কথা বলবে, আগে মনোযোগ দিয়ে শুনবে, তাকে প্রায়োরিটি দিবেন। ইভেন সে যখন মেসেজিং করবে, লেখা শুরু করবে, আপনি চুপ করে শুনবেন। তার লেখাপড়া শেষ, তারপরে আপনি চিন্তা করে মেসেজ অ্যান্সার দিবেন। এরা জামথ্রো ভাব বলেন, তাড়াহুড়া বলেন, অ্যাংশাস বলেন, এগুলো সব থেকে বেরিয়ে আসতে হবে। যদি এটা না করতে পারেন, টাইমিংটা কোন সময় কথা বলবো এটা কিন্তু মানে কি বলে আরকি, তাহলে ছ্যাবলামি হয়ে যাবে। প্রফেশনালিজম মেইনটেইন হবে না। অর্থাৎ নেগোসিয়েশন পার্টে কখনো যদি এই টাইট টাইম শিডিউল শুরু হয় বা কখনো ফেস করেন, এই নাম্বার লাস্ট ওয়ান, when you have to stop, তার হচ্ছে ইমোশন, put yourself into their shoes, আর ব্যাকআপ, আই মিন জাস্টিফাইড পজিশন। এই 4টা জিনিসকে মেইনটেইন করতে হবে। যদি এই 4টা জিনিসকে আমরা মেইনটেইন করতে পারি তাহলে
আপনি কি ওই লোক অন্তত মানে পচা, সেকেন্ড ক্লাস পচা এরকম হিসেবে কাউন্ট করবেন আমাদের বিশ্বাস। এখানে আমি স্লাইড গুলো একটু দেখাই, দেখেন। পরের স্লাইডটি। একজনে পড়তে পারেন, আমি তো মুখ দিয়ে বলে গেলাম। Okay, pledge, sir. Tips on negotiating. 2. Number 2, put yourself in their shoes. There is nothing wrong with sticking to your ground. But while you should go over our limitation, such as spending more money if you're buying a home or car, remember that the other party has its own restriction as well. There is nothing wrong with trying to see things from the other person's perspective and why they may not accept your offer. ওকে, ওকে, থ্যাংক ইউ। এখানে নিচের পয়েন্টটি ঠিক সেম, যেটা আমরা কথা বলছি। এখানে জাস্ট একটা সুন্দর ইংরেজি ওয়ার্ড আছে, এই যে কট আপ, মানে আমতামতা ভাব না করা। আছে না আমতামতা ভাব? আমতামতা তো বুঝেন, আমতামতা কি? জি স্যার, বুঝি। এই তোতলানো আর কি, বা কথা বলতে যে বলবো কি বলবো না, বলা ঠিক হবে কি হবে না, এই যে দোটানা একটা ভাব, এটা যেন না হয়। এটা হলে কিন্তু তারা বুঝে ফেলবে যে আপনি এই বিষয়ে একদমই আপনার মানে কনফিডেন্ট না। লাস্ট ওয়ান হচ্ছে হোয়েন ইউ হ্যাভ টু স্টপ। অলরেডি আমরা কথা বলছি, যেটা হচ্ছে যে কথা বলার সময় মুভিং ফরওয়ার্ড এবং তাকে আগে বলতে দেওয়া, আগে শোনা, লিসেনিং আগে। এই চারটি বিষয় নেগোসিয়েশনে আমরা মেনটেন করব। আশা করি এই চারটে বিষয় মেনটেন করতে পারলে বায়ার অন্তত আপনাকে পচা মনে করতে পারবেন না। ছোট্ট বিষয়, বাট এখানে অনুধাবন করার বিষয়টা একটা বেশি। লাস্ট অন আর একটি পার্ট আছে, ছোট্ট একটি পার্ট, টাস্ক ম্যানেজমেন্ট। আমাদের এখানে সবচেয়ে ইয়াং মানুষকে বয়সের দিক দিয়ে স্যার বান্না ভাই মেবি। বান্না সাহেবের সবচেয়ে কম বয়স? না, কম বয়স না স্যার, স্মার্ট আছে অনেক, আর নাজমুল সাদাত স্যার আছে। না না না, আমরা বলতে চাচ্ছি এখানে সবচেয়ে ইয়াং ম্যান কে, মানে বয়সের দিক দিয়ে বয়স সবচেয়ে কম কার? আর কত বছর বয়স তাহলে বলতে হবে? 20-এর নিচে কে কে আছে? জি স্যার। 20-এর নিচে কে? 20-এর নিচে কেউ আছে? মেয়েরা 20-এর নিচে সব মনে হয়। সাগর মাহমুদ 20-এর নিচে? না ভাই, 20-এর নিচে না। আমি অনার্স কেউ নেই ফাইনাল 20-এর ইয়ারে। নিচে? তো একটা আপু 25-এ ছিল না ওই যে ইন্টারমিডিয়েট পড়ে, কে যেন? হ্যাঁ, একটা আপু আছে মেহজাবিন সম্ভবত। মেহজাবিন ফারজানা? জি না ভাই, এখানে তো আমরা সব ইন্টার পাস করে অ্যাপ্লাই করছি। আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের 20-এর 20-22-এর নিচে আই ভিতরে থিংক পাবেন না। হ্যাঁ, 20-এর উপরে পাবেন। 22, 25, আমার 23 বছর বয়স। স্যার আমারও 23। 23। হ্যাঁ, আমাদের 22-23 হবে। ওকে, উত্তম মন্ডল, জি ভাই। আমরা আমরা আগামীকাল অথবা যে কোনো সময় পৃথিবী থেকে চলে যেতে হবে, এটা ভগবান বলে আল্লাহ বলে আমরা বিশ্বাস করি। আপনি এভারেজ যদি 63 হয়, সেই 63 থেকে 23 বাদ দিলে কত থাকে? কত থাকে? 63 থেকে 23 বাদ, তাই তো? হ্যাঁ, আপনার 40 বছর বয়স। ওকে। এখন লেখাপড়া করতেছেন কোন ইয়ারে?
আমার অনার্স কমপ্লিট। ওকে, লেখাপড়া শেষ করতে আর কত সময় লাগবে মাস্টার সহ? মাস্টার্স এখন বলতে পারছি না কত বছর বয়স পর্যন্ত পড়বো, ঠিক আছে, মাস্টার্স এর পরে যদি পড়ার থাকে তাহলে পড়বো। ওকে, তাহলে 40 ফাইন। আপনার চাকরির জন্য একটু লেখাপড়া করবেন, করার ইচ্ছা আছে? না, আমি তো এনজিও তে জব করি। আচ্ছা, তাহলে আমরা যা মনে করেন যে ওভারঅল যারা লেখাপড়া শেষ করে চাকরির জন্য একটু লেখাপড়া করতে হয়, সেখানে কত বছর লাগতে পারে? সেখানে 2 বছর। 2 বছর। তাহলে 40 থেকে 2 গেলে থাকে 38, রাইট? Yeah. এবার যারা আপনি জব করতেছেন দ্যাটস গ্রেট, যারা জব না করে বা জব যারা আমরা করি লাস্টের 10 বছর অর্থাৎ 10 ইয়ার, এই বাংলাদেশের যে পরিমাণে টক্সিক কেমিক্যাল বা জিওগ্রাফিক্যাল অনুযায়ী রিটায়ার্ডের পরে 10 বছরের এনার্জি থাকে না। প্রতিনিয়ত বিছানার ট্যাবলেট নিয়ে যেতে হয়, মেডিসিন নিয়ে যেতে হয়। লাস্টের 10 বছর বাদ দিয়ে দেন, 30-28 বছর থাকবে তাহলে। এই 28 বছর হচ্ছে আপনার জীবনের প্রোডাক্টিভ টাইম। এই 28 বছরের ভিতরে যদি বিন্দু পরিমাণ কোনো স্লিপ খাওয়া যায় তাহলে স্বপ্নের যে জায়গা সেটা ফিল আপ করা যায় না। না ভাই, যেখানে আপনার হলো 35 বছর পর্যন্ত কর্মক্ষম বয়স থাকে, 35-এর হ্যাঁ, উপরে অনেক। আমি একটু বাড়িয়ে বললাম। এখন এখানে ফ্রিল্যান্সিং করার জন্য টাস্ক ম্যানেজমেন্ট এইটা বোঝানো হচ্ছে এখানে আপনি যদি পুরো একটা দিনকে 8 ঘন্টা কাউন্ট করেন, সে 8 ঘন্টাকে কোন পারপাসে ইউজ করেন, সোজা কথা রুটিন অনুসরণ করা। রুটিন মেনে চলাটাই হচ্ছে এখানে টাস্ক ম্যানেজমেন্ট। এটা ফ্রিল্যান্সারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেন? কারণ আপনাদের প্রচুর পরিমাণে রাত জাগতে হয় বা হবে, 1। 2 নাম্বার হচ্ছে আপনাদের ফ্যামিলির একটা ব্যাপার আছে, অনেকে চাকরি করার একটা ব্যাপার আছে। এই সবকিছু ম্যানেজ করে যদি আপনি সময় না দিতে পারেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং এ বিট করার পর বা প্রপারলি ভাবে কাজ পাবেন না। এজন্য টাইম ম্যানেজমেন্ট একটা বড় এখানে প্রভাব ফেলে থাকে। এজন্য কিছু কিছু বিষয় আছে, আমরা যে এখানে দেখি, দেখেন লেখা আছে দেয়ালে ছোট ছোট করে লেখা, এটা মানে হচ্ছে টাইমটাকে প্রপারলি ভাবে ইউজ করা। এমন যেন না হয় কোয়ালিটি টাইম, আমি কাজ করলাম 5 ঘন্টা, কাজের কাজ হলাম আধা ঘন্টা, এরকম যেন না হয়। কোয়ালিটি টাইম ইনশিওর করা, কোয়ালিটি টাইম ইনশিওর করা। এখানে কিছু পয়েন্ট আছে, 4টা পয়েন্ট আছে, পয়েন্ট রাউন্ডে আমি কথা বলবো, আগে পয়েন্টগুলো আপনি একটু দেখেন এবং আমি আপনাদের কাছ থেকে শুনবো কি বুঝলেন। ওকে স্যারেরা, এখানে প্রথমে আমরা দেখি ওয়ার্ক এফিশিয়েন্টলি অথবা রিডিউসড ওয়েস্ট। এটা আপনারা বুঝছেন, আমি আসলে এখানে বলার কিছু নেই। টাইমকে প্রপারলি ভাবে ইউজ করা, যে কোয়ালিটি টাইম ইনশিওর করা। স্টে অর্গানাইজড, এটা আমি আমার বাহিরেও বলে থাকি, মানে ফ্রিল্যান্সারের বাহিরেও। স্টে অর্গানাইজড অনেকগুলো বিষয়ের সাথে জড়িত। আর একটা বিষয় এখানে ড্রেস আপও আছে, আমরা এটা এখানে মেনশন করি নেই। সবসময় ড্রেস আপে 10 থেকে 5টা
ড্রেস না পরে একটা ড্রেস পরবো যেটা ভ্যালু ক্রিয়েট করে। আসলে আমি 10টা ড্রেস কিনলাম, বাট একটাও কাজের কাজ না, কোনো জায়গায় যাওয়ার মতো না, ভ্যালু অ্যাড করে। আমি 10টা ঘড়ি কিনলাম, বাট ওরকম ভ্যালু অ্যাড করার মতো কোনো ঘড়ি আমি পরলাম না। প্রয়োজন হলে ঘড়ি পরবো না, বাট কিছু পরলে একটা রাখবো। এমন যেন হয় না যে আমার যেটা আমি রেগুলার পরে ওইটা পরে আমাকে কোনো জায়গায় যেতে হলো। এটা কিন্তু ডেল কার্নেগির ভাষা অনুযায়ী, মানে ড্রেস আপ কিন্তু মানুষের বড় প্রভাব ফেলে। বর্তমান পৃথিবীতেও মানুষকে বাহ্যিকভাবে কথা না বলে নন ভার্বাল ভাবে মানুষ যখন দেখে, তখন কিন্তু মানুষের এই ড্রেস আপ একটা বড় প্রভাব ফেলে। যদিও সিম্পলিসিটি আমরা বিশ্বাস করি যে সিম্পল থাকা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো, বাট এখানে এটি মিন করতেছি এটি যে কারণ আপনি যখন একটি ভালো ড্রেস পরবেন, ড্রেস বলতে একটু কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস পরবেন, যখন সামনের মানুষের কাছে সামনাসামনি হয়ে কথা বলবেন, এটাকে একটা থিঙ্কিং করে। না হলে নিচের দিকে তাকায় একবার, উপরের দিকে তাকায় একবার, মানুষকে ওরকম ভাবে মূল্যায়ন করে না। যারা এটা ফেস করছেন তারা হয়তো বা বুঝতে পারবেন যে ড্রেস আপটা একটা কত বড় ভ্যালু ক্রিয়েট করে। তো এখানে ডেল কার্নেগির ভাষা অনুযায়ী কোয়ালিটি বা ভ্যালু ক্রিয়েট করে এরকম ধরনের প্রোডাক্ট ইউজ করবেন। একটু কষ্ট হয়, তারপরে ম্যানেজ করে অভ্যাস করবেন। এরপরে বলতেছি ইন ইউর টিমস, আজকে হয়তো বা সিঙ্গেল আছেন, একটা সময় আপনার টিম হতে পারে, আপনি একা কাজ করেন অথবা টিমের কাজ করেন, সব সময় একই কারেক্ট ওয়ে আগানো। এই ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে তো 10 থেকে 12 জন আপনার সময় একটা টিম হবেন, 2 থেকে 3 জন মিলিয়ে ছোট ছোট ফার্ম দিয়ে থাকে, এরাই সাধারণত করে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু এককভাবে সামনে আগানো, আলাদা আলাদা না। আর লাস্ট ওয়ান হচ্ছে নিজের সাথে নিজের টাইম লাইন বেঁধে দেওয়া, ডেডলাইন বেঁধে দেওয়া, যে হ্যাঁ আজকে আমি 2 দিনের ভিতরে এই কাজটি করবো, 3 দিনে এতটুকু সময় দিয়ে নিজের সাথে নিজের টাইম লাইন বেঁধে দেওয়া। যদি এই কাজগুলো করা যেতে পারে তাহলে কিন্তু টাস্ক ম্যানেজমেন্ট রুটিন প্রপারলি ভাবে অনুসরণ করা হয়। এবং লাস্ট ওয়ান হচ্ছে এটি ম্যানুয়াল ভাবে টাস্ক ম্যানেজমেন্ট করা যায় এবং ইলেকট্রনিক ভাবে করা যায় এবং অনলাইন ম্যানেজমেন্ট করা যায়। এই যে আমরা এক্সেল এর মাধ্যমে করতে, যেটা আমরা ঘড়ির মাধ্যমে করি, বেল দিয়ে রাখি ঘুম থেকে ওঠার জন্য, ওভারঅল কিন্তু এখানে টাস্ক ম্যানেজমেন্ট একটি পার্ট। আর লাস্ট ওয়ান হচ্ছে আপনাদেরকে একটি ছোট একটা ইমেজ দেওয়া হয়েছে, আপনাদেরকে থ্যাংক ইউ জানানো হয়েছে। আমাদের এই ছিল ছোট্ট আজকে আলোচনা টাস্ক ম্যানেজমেন্ট এবং নেগোসিয়েশনে, আর ছিল ক্লায়েন্ট ম্যানেজমেন্টে। যদি আপনাদের কোনো কিছু বলার থাকে এই বিষয়ে বা কোনো কোশ্চেন থাকে আমার সাথে শেয়ার করতে পারেন স্যার, বা আপনাদের কোনো মতামত থাকলে আমাদের হাতে অনেক সময় আছে, আপনারা বলতে পারেন। হ্যালো, জি হ্যাঁ বলছে সময়ের সাথে এবং যুগের সাথে যদি তাল মিলিয়ে না চলা হয় তাহলে অনেক পিছিয়ে পড়তে হবে আমাদের। হ্যাঁ, এটার এটা হচ্ছে বড় ব্যাপার হচ্ছে যে ওই যে আপনাদের ক্লাসে আমি একটা এক্সাম্পল বলছিলাম যে এই একটি ছিল ওই যে বললাম না যে একটা হেলিকপ্টারের উপর থেকে ক্যামেরাম্যান ছবি তোলে, তারপরে কি ড্রোন বলে নাকি সে ছবি তোলে। আজকে দেখেন ক্যামেরাম্যানও নাই, হেলিকপ্টার নাই, আজকে ড্রোনের মাধ্যমে ছবি তুলছে। একসময় সব ছিল, এগুলো নাই এখন, লাগে না, তাদের চাকরি নাই। একটা সময় নোকিয়া ফোন দেখেন, সবাই আমরা নোকিয়া ফোন একচেটিয়া বাজার ছিল, মার্কেট ছিল। আজকে নোকিয়া ফোন বাজারে চলতেছে না, তারা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারে নাই। বাংলাদেশের সিটিসেল পাওয়ারফুল টেলিকমিউনিকেশন বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে পাওয়ারফুল ছিল, বাজার থেকে উঠে গেছে একমাত্র কিসের অভাবে? এই সময়ের সাথে তাল মিলাতে পারেনি যারা। সময়ের সাথে এবং যুগের সাথে তাল মিলিয়ে চললে ঠিক থাকবে সবকিছু। এক্স্যাক্টলি, এজন্য প্রতিনিয়ত আপনারা ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, শুধু যে নাজমুল সাহেবের উপরে ডিপেন্ডেবল তা না। নাজমুল সাহেব থেকে শিখবেন, ইউটিউব থেকে শিখবেন, বড় সিনিয়রদের থেকে শিখবেন, নিজের থিঙ্কিং কিভাবে ইনোভেশন, তাহলে একটা মিশ্র ভালো কিছু সৃষ্টি হবে। হ্যাঁ, ইউটিউবে অনেক কিছু আছে যেটা হলো ভালো দিক নির্দেশনা দেয় এবং শেখা যায়, কিন্তু মানে প্রপার গাইডলাইন হলো কোন একটা ইনস্টিটিউট থেকে যদি শেখা যায় তাহলে ওটা প্রপার গাইডলাইন হয় আর ওখান থেকে শেখা যায়, কিন্তু ইউটিউব থেকে পুরোপুরি শেখা যায় না। ইউটিউব থেকে নিজেরা যেহেতু আপনারা এই বিষয়ে ক্যারিয়ার করতেছেন, সে ফর এক্সাম্পল মনে করেন আমি কোনো ডিজিটাল মার্কেটিং জানি না, আমি কিন্তু মাঝে মাঝে ইউটিউব থেকে ট্রাই করতেছি কিভাবে লিড জেনারেশন করা যায়, আবার কিভাবে ফেসবুক মার্কেটিং করে, কিভাবে, এগুলো আমি শিখতেছি, টুকটাক সময় পেলে এগুলো দেখি। এখন আপনারা যে কোর্সটি করতেছেন, আমি তো আপনার মতো প্রফেশনাল ভাবে পারবো না। এটা একটা নর্মাল ব্যাপার আর কি। ইউটিউব থেকে এখান থেকে একটু 10 জনের কথা শুনে তো আমি জাজমেন্ট করতে পারতেছি না যে কোনটা আসলে এটি রাইট ওয়ে।
কিন্তু একজন গাইডলাইন যখন যে থাকে তখন তো তার কথা মতো আগানো যায়। সে হয়তো বা এরকম একটা লাইন থেকে বা ভুল ত্রুটি থেকে মানে সমাধান সে ফেস করছেন, তারপরে একটা স্টেজে সে আসে। এজন্য আপনি যারা ট্রেনিং নিচ্ছেন দ্যাটস গ্রেট, পাশাপাশি একটু চোখ কান খোলা রেখে বাকশিস জায়গাগুলোতে নজর রাখবেন। যারা বড়, এখন আপনাদের যশোরে অনেক ছেলে মেয়ে আছে ফ্রিল্যান্সার, আপনাদের যশোরে ডিজিটাল মার্কেটিং অনেক ছেলে মেয়ে বের হয়েছে, তাদের সাথে একটু যোগাযোগ রাখবেন। যারা মার্কেট প্লেসে কাজ করে টুকটাক, তাদের সাথে একটু যোগাযোগ রাখবেন। কিভাবে টাকা ইনকাম করা যায়, কেন কল আসে না, একটু যাবেন। আসলে জানতে জানতে একটা সময় হয়ে যায় ওখানে। এটা নিজের দায়িত্ব, এগুলো ফ্রিল্যান্সিং করতে হবে। ফ্রিল্যান্সিং শিখতে গেলে অনেক খাটতে হয়। হ্যাঁ, হ্যাঁ, আমি আর অনেক শুনেছি কিছু যে জানা লাগে। অনেক ধৈর্য দরকার আপনাদের এই হ্যাঁ, লাইনে। অনেক কিছু জানতে হয়। আর আপনার মনে করেন যে রাত 10টা 11টার সময় থেকে শুরু করে ভোর 6টা, কোনোদিন 8টা 9টা 10টা বেজে যায়। ঠিকই বলছেন, এটাই হয়ে থাকে সাধারণত। তাদের ঘুম প্রপারলি ভাবে ঘুম হয় না, এই ধরনের কথাগুলো আমরা শুনি। টাকা আচ্ছা পয়সা স্যার, কামাই করলে আমি শুধু রাতেই কেন সময় দেব? তা আপনার বিদেশিরা যে সমস্ত ক্লায়েন্টরা আপনার কাজ দেবে, ওরাদের তো মনে করেন যে সব হলো ওই সময় দিনের বেলা, আর ওদের অফিস টাইম তো আমাদের যখন রাত হয় ওদের তখন সকাল হয়। এই কারণে আমাদের রাত জাগতে হয় ওই অফিস টাইম ওদের ধরতে গেলে। আমি তো কথা বলছিলাম এক ভাইয়ারের সাথে রাত 3টের দিকে। এই হচ্ছে আমাদের আলোচনা স্যার। কারো কোনো যদি কোশ্চেন থাকে, আশিস সাহেব ধন্যবাদ এখানে যারা লাস্ট পর্যন্ত আছেন। উত্তম মন্ডল, সোহান সাহেব, নাজমুল সাদাত, মেহেজাবিন ফারজানা, বান্না সাহেব, অভিজিৎ, শাহানুর, নাজমুল হাসান, আশিক খান এবং আমাদের দুই ম্যাডাম মেহেজাবিন ফারজানা আছে, শাহানুর, আমাদের ক্লাসটা ওভারভিউ করবেন। আমরা আসলে কতটুকু জানতে পারলাম একটু ওভারভিউ করবেন দুজনেই, এরপর আমরা আমাদের ক্লাস এন্ডিং করব। মেহজাবিন ফারজানা আপু, স্যার কথা বলছে, শুনতে পেয়েছেন আপনি? মেহজাবিন ফারজানা আপু আর চামেলি আপু দুইজন আছেন, দুইজনকে স্যার কথা বলতে বলছে আজকের সব ক্লাসের টোটাল বিষয় সম্পর্কে। স্যার ওনার ম্যাডামরা কি ক্লাসে আছেন? মেবি নেই স্যার, তাই শুধু অন করে চলে গেছে? হয়তোবা, কারণ তাদের স্পিকারও অন করা নেই, মিউট করা আছে। হ্যাঁ, বুঝতে পারছি, এরকমও হয়। এটা আমি আগে জানতাম না। বাই দ্য ওয়ে, ধন্যবাদ তাহলে স্যারেরা যারা আছেন, এবং আপনাদের কোনো পরামর্শ বা কিছু বলার থাকলে কিন্তু অবশ্যই বলবেন। আমি অথবা আমার ঢং, আমার স্টাইল আমি ক্লাস নিচ্ছি, বাট আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কিন্তু বলবেন স্যার। স্যার বলছি যে আমাদের যে যে আমরা সবাই তো এখন ফ্রেশ আছি স্যার, সবাই এই জায়গায় আমরা কোনো ধারণা নেই, তেমন কোনো ধারণা নেই। আমরা সবাই এই জায়গায় ফ্রেশ। এখন বায়ার যখন কথা বলে স্যার, তারা যখন কাজ দিতে চায়, মনে করেন সব কথা বলার পরে তারা কাজ দিবে এমন একটা ভাব যখন চলে আসে, তখন তারা একটা কথা বলে যে আপনার মধ্যে ইনোভেশন কি আছে। এখন স্যার মানে আমরা যারা সাধারণ মানুষ, মানে ওই কথাগুলো, মানে আমরা ইনোভেশন, যেই কথাগুলো আমরা ইনোভেশন ভাবে বলি ওইগুলো স্যার এখন বেসিক হয়ে গেছে। এখন আরো ভিতরের যে ইনোভেশন গুলো আছে ওইগুলো শিখতে গেলে স্যার আমাদের এখন বহুদূর পাড়ি দেওয়ার পরে আমরা ইনোভেশন আরো সেই টেকনিক গুলো বুঝতে পারবো। কিন্তু ফ্রেশার অবস্থায় তো স্যার এখন ওইভাবে বলা সম্ভব না, কারণ যা ইনোভেশন নতুনত্ব ছিল সেগুলো এখন বেসিক হয়ে গেছে। এখন সেই এটা একটা ক্ষেত্রে স্যার সেটা কি করবো স্যার? এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমি যতগুলো ব্যাচ শেষ করছি, সেই ব্যাচগুলোর ভিতরে যারা অ্যাডভান্স বা টাকা পয়সা কামাই করেন, সবাই দেখি আগে কোনো না কোনো জায়গায় কোর্স করছেন, বেশিরভাগই। যেমন আগে তারা কোর্স করছেন বা আগে ফ্রিল্যান্সিং করতেছেন, আরো জানার জন্য কিন্তু তারা এই ক্লাসগুলো করতেন বা করছেন। যারা ফ্রেশার তাদের জন্য কিন্তু এটা প্রথম একবারে প্রাইমারি স্টেজ আমি মনে করি। এখন যেটা আপনি বলেন ইনোভেশন, এটা প্রচন্ড টোটালি ডিপেন্ড করবে ভাই আপনি স্কিলের উপরে, আপনি জানার হার্ড স্কিলের উপরে।
হার্ড স্কিল না হলে আপনি মুখ দিয়ে কথা বের হবে না, কথা বেরই হবে না। কারণ হচ্ছে আপনাকে যদি বা আমাকে যদি এখন বলা হয় আমেরিকা ভার্জিন স্টেট সম্পর্কে কিছু বলেন, আমি হয়তো বা ভার্জিন স্টেট সম্পর্কে গুগলে সার্চ দিয়ে কিছু কিছু জানলাম, লোক সংখ্যা এত এরকম এরকম, বাট ওই স্টেটে যে লোক থাকে তার যে বলা, হৃদয় থেকে বলা আর আমার বলা আকাশ আর জমির পার্থক্য। আমাকে যদি কেউ বলে যে যশোর সম্পর্কে কিছু বলেন, আমি হয়তো বা নেট থেকে যশোরের মূল তথ্যগুলো জানলাম, বাট আপনি যেটা বলবেন একবার হৃদয় থেকে ন্যাচারাল ওয়ে, আমি কিন্তু এটা পারবো না। আবার আপনি ঢাকার সম্পর্কে আপনি থেকে আমি যদি বলি একবার ন্যাচারাল, আমি চোখে চোখে দেখি রাস্তাঘাট গুলো, বনানী, গুলশান, বাড়িধারা দেখতে পাচ্ছি, মনে হয় কোন জায়গায় কোন দোকানটা কি আছে করে আমি দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত আমার এখানে যাওয়া আসা হচ্ছে। ঠিক আপনি কিন্তু বলতে আবার একটু কষ্ট হবে যে এর মানে হচ্ছে যে ওই হার্ড স্কিল যদি অনেক হাই লেভেলে চলে আসে একটা সময় অটোমেটিক ভাবে চলে আসে, তখন এইসব কথা শুনলে আপনার কাছে মনে হবে এটা কোনো কোশ্চিন হলো, নর্মাল নর্মাল। এই জন্য এখানে ডন ইয়া হওয়ার কিছু নেই, আগে কোর্সটা শেষ করেন 20টি ক্লাস, এবং এরপর আস্তে আস্তে আর্নিং এর দিকে ধাপেন, পাশাপাশি আস্তে আস্তে পরবর্তীতে আবার কোর্স করে নিবেন, আপডেট কিছু শিখবেন, বাট শুরুটা এখান থেকে করছেন। জি স্যার, বুঝতে পারছি। এবং আপনাদের যশোরে প্রচুর পরিমাণে ইয়ে আছে, ফ্রিল্যান্সার আছে, অনেক ফ্রিল্যান্সার যশোরে আছে, অনেক। হ্যাঁ, যশোর জেলায় তো অনেকেই আছে কাজ করে, আমার সাথে অনেকের কানেকশনও হয়। হ্যাঁ, অনেক অনেক আছে, যে আপনি যেমন এই যে মন্ডল সাহেব, আপনি যেহেতু অনেকের সাথে কানেকশন আছে, তাদের ভিতরে যে বেস্ট ভালো মেন্টালিটি তার থেকে টিপস নেবেন, ওরা যেন তার কাছে আমি তো মনে তাকে করেন, যদি সময় দেন। হ্যাঁ আমার তো নিজস্ব ওয়েবসাইট আছে, আমি তো অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাই। এই ব্যাপারে মানে মানে আমি ওই ফ্রিল্যান্সিং গেছিলাম, মানে ওয়েবসাইট তৈরি করি, এসইও করি। তো এখন তো ওদিকে মানে আর ভালো লাগে না, অনেক রাত জাগতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। এখানে আচ্ছা, দেখছি যে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হবে। বুঝতে পারছি। তবে বর্তমানে আপনাদের যে মার্কেটিং এর সাইট, এটা অনেক ডিমান্ড বাড়তেছে, আবার কম্পিটিশনও বাড়তেছে। এখানে এখানে ভাই একটু এক্সেপশনাল না হলে টিকে থাকতে পারবেন না। আমি আপনাদের যশোর একটা ছেলে আমাকে বলছিল, মজার একটি গল্প শেয়ার করি। ও আমাকে হঠাৎ করে ওর নাম বানিয়েছিল, আমারই স্টুডেন্ট, ক্লাস করছিল আমার এখানে। আমাকে ফোন দিয়ে পরে না বলতেছে যে ভাইয়া আমাকে চিনতে পারছেন? আমি বললাম, পরে পরিচয় দিয়েছে, জি। ভাইয়া আমি সফট স্কিলের ক্লাসটি করছিলাম, আমার না ভালো লাগছে আপনাদের যে কথাগুলো শুনে। তো আমি পার্সোনালি ভাই আমার একটা ফুলের ব্যবসা আছে আর কি, ফুল, মানে ওই আপনাদের যশোরের মনে হয় ফুল সাপ্লাই দেয়, হ্যাঁ, গদখালি গদখালি মনে কোন জায়গায় আমি জানি না, ও ফুল সাপ্লাই দেয়। এখন ওর গদখালিতে। থিঙ্কিং, হ্যাঁ ওর থিঙ্কিং হচ্ছে ভাইয়া আমি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট করতে যাচ্ছি, প্রতিষ্ঠান করাতে যাচ্ছি, আমি এখান থেকে সারা বাংলাদেশে ফুল সাপ্লাই দিতে চাই। এজন্য আমার এখানে 5-7 জন ছেলে মেয়ে আছে ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করা। এখন প্রতিনিয়ত আমি কমপ্লেইন পাচ্ছি তাদের ব্যবহার নিয়ে, তারা প্রপারলি ভাবে। তো আমি মানে তাদেরকে আমি 2 দিন ট্রেনিং করাইতে চাই, আপনি কি করাইতে পারবেন? আমাকে বলতেছে, এবং যদি আপনি করেন আপনাকে আমাকে কয় টাকা দিতে হবে বলেন? আমি সর্বনাশ, বিশাল বড় থিঙ্কিং আপনি করে বলছেন, ধন্যবাদ স্যার, এটা আপনি পারবেন, আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করবেন এইভাবে। যাই হোক, পরবর্তীতে ওর সাথে আমার এই ব্যাপারে কথা হয়নি। এর মানে হচ্ছে চিন্তা করেন, ও ফুলের ব্যবসা অলরেডি করতেছে। তো ওর চিন্তা হচ্ছে ফুলের ব্যবসাটাকেও এখানে ডিজিটাল মার্কেটিংটা করে সারা বাংলাদেশে ছড়াই দিতে চায় ফুল। এই জন্য ও একটা প্রতিষ্ঠানের নাম দিচ্ছে, এখন এটাকে বড় করার চিন্তা ভাবনা। তো আপনার যে কোনো প্রোডাক্টে কাজ করার জন্য, ওই প্রোডাক্টের সেল বাড়ানোর জন্য যা দরকার সমস্ত কিছু আপনি জানতে হবে। ওই টেকনিক যদি প্রপারলি জানা থাকে এবং সেলস দেখাইতে পারেন, তাহলে আপনি টাকা কামাই করতে পারবেন, আদারওয়াইজ চাপ হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারলাম স্যার? হ্যাঁ, বুঝলাম। কিন্তু মনে করেন যে ভবিষ্যতের পরিকল্পনা আপনাদের মনে করেন সামনে, মানুষ তো সব কাজই করবে না, আস্তে আস্তে রোবট দ্বারাই কাজ করানো হবে, অনেক তো বেকারত্বের হারও বেড়ে যাবে। হ্যাঁ, অল্টারনেটিভ, আমরা আমরা অল্টারনেটিভ চিন্তা যেটা হচ্ছে কি, মানুষের থাকবে, মানুষের কাজও থাকবে। আপনি যেটা বলছেন যে যে
মানুষের জায়গা থেকে আস্তে আস্তে মেশিনের দিকে ধাবিত হওয়া। এক্স্যাক্টলি রাইট, বাট হ্যাঁ, আধুনিক যুগ তো এখন সবই তো মেশিনে করা হচ্ছে। কারণ হ্যাঁ, এক বিঘে ভুঁই আগে করতে হলে অনেক সময় লাগতো, এখন তো মনে করেন 10 মিনিটের ভিতরে ওরা ভুঁই রোয়া হয়ে যাচ্ছে। আরো আরো কমে যাবে। আপনি এটি গল্প যদি শোনান, আমার একটা ইউনিভার্সিটি টিচার ছিল, আমি তো নর্থ সাউথের, আমাদের গেস্ট টিচার থাকে অনেক। এখানে বিদেশি ফ্যাকাল্টি আছে, আমেরিকার কানাডার টিচার, এখানে বিদেশি ফ্যাকাল্টি আছে, বাংলাদেশি ফ্যাকাল্টি আছে। ঢাকা ইউনিভার্সিটির অনেক টিচার, গেস্ট টিচার আসে, ক্লাস নেয়। ওখানে বর্তমানে উনি ঢাকা ইউনিভার্সিটি আইসিটির হেড অধ্যাপক আর কি। ওনার একটি কথা খুব ভালো লাগছিল, অনেক নামাজি মানুষ ছিলেন, অনেক স্কলার, আমেরিকা থেকে পিএইচডি করে আসা। উনি একটি কথা বলছিল, আজকে এই বাংলাদেশের, এখন তো তোমরা যারা দেখতে পাচ্ছ, খুব বেশি বেশি দূরে না, কাছেই, খুব কাছেই তোমরা দেখতে পারবা মানুষের ভিতর থেকে টাকা বের হবে। এখন তো তোমার ওই যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড হাতে নিয়ে ঘুরতে হয়, তারপরে তোমার নাম্বার হাতে বাটন দিয়ে টিপতে হয়, এগুলো কিচ্ছু লাগবে না। অলরেডি চায়না নাকি শুরু হয়ে গেছে। কিচ্ছু না, তুমি বুথে তোমার সামনে যাবা, স্ক্রিনে তুমি যাবা, হাতের ফিঙ্গারও লাগে না তোমার, তারা সেন্সর হিসাবে তোমার কাজ করে নিচ্ছে, তোমার চেহারার সামনে দাঁড়াইলে সে টাকা বের হয়ে যাচ্ছে। কত টাকা চাচ্ছ, মানে সেই টাকা অ্যামাউন্ট পর্যন্ত বের হয়ে যাবে। এবং এত এই এই পরিমাণে থিঙ্কিং আছে যে পাঠা উবার তো এগুলো থেকে আসছে। মনে করেন আজকে শাহানুর রাত্রে ভাত রান্না করছে, তা আজকে শাহানুর ভাত রান্না করছে, ওর ভাত খাওয়ার পর একটা ভাত রয়ে গেছে, কিছু তরকারি মাছ রয়ে গেছে, ও কি করবে? ফ্রিজে রেখে দিবে। এটি তো হয়। এবং ওর বাসায় মনে করেন 3টা রুম, আজকে যে কোনো কারণে একটা রুম খালি যেতেছে, আর মা বাবা ভাই বোন কেউ নাই হয়তো বা, আগামীতে পৃথিবীতে কোনো জায়গায় গ্যাপ থাকবে না, ওইটাকে কাজে লাগাবে। ওই যে যে একটা ভাত রয়ে গেছে না, ওই ভাতটা ফ্রিজে রাখবে না, কারণ ফ্রিজে রাখলে গুণাগুণটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য বর্তমানে নাকি চিন্তা করতেছে, এমন কোন অ্যাপস নিয়ে বাজারে বাংলাদেশে এখনো আসে নাই, এ নিয়ে বাইরে নাকি চলতেছে, যে এমন একটা অ্যাপস থাকবে, যেমন আমি আপনাদের যশোরে গেলাম, আমি কোথায় থাকবো? আমি থাকবো হচ্ছে আপনার ইসে রেস্টুরেন্টে, আপনাদের আবাসিকে, অথবা আমি খাবো কোথায়, ওই জায়গায় রেস্টুরেন্টে। আমি যদি এরকম অ্যাপস পাই, 500 টাকা না থেকে যদি আমি আপনার বাসা খালি আছে এক রুম আজকে রাতের জন্য, অর্ধেক টাকা এবং ভালো পরিবেশে, আমি কি থাকবো না? আমি সেটা যাবো। আবার একটা খাবার আপনার রয়ে গেছে, যেমন শাহানুরের খাবারটা শাহানুর অ্যাপসে ইয়ে দিতে পারবে, পোস্ট করতে পারবে, আমার কাছে থাকবে, আমি যে ওই খাবারটা খেয়ে আসতে পারবো। এটা নিয়ে চিন্তা করতেছে, মানে হ্যাঁ, কোনো বিন্দু নিশ্চয়ই পরিমাণ। পারি। জি, এক্ষেত্রে তো সমস্যাও আছে, মনে করেন সিকিউরিটির একটা বিষয় আছে না, এক্ষেত্রে এক্স্যাক্টলি, হ্যাঁ, আপনার সিকিউরিটি, ওইটা নিয়েও গবেষণা চলতেছে। বাসাটা আপনি ঢুকবেন, একজন মহিলা মানুষ বাসায়, তার খাবারটা খেয়ে আসবেন, ওখানে তো আপনার সিকিউরিটি ওই চিন্তা ভাবনা করবেই। কারণ আপনাকে ধরতে এখনই তো আপনাকে ধরতে 1 ক্লিক লাগে। আইডি কার্ডের নাম্বার জানা থাকলেই তো বর্তমানে আপনাকে বের করে ফেলানো যাচ্ছে আপনি কি জায়গায় কি করতেছেন। এটা নিয়ে গবেষণা করতেছে, বাংলাদেশে চলে আসবে খুব শীঘ্রই, দেখবেন রেস্টুরেন্ট ব্যবসা একটা মায়ের খেয়ে যাবে তখন। শোনেন, বিদেশে সব চলে ঠিক আছে, কিন্তু আমাদের দেশের লোক খুব চিটার, এদের ব্রেন ওই সফটওয়্যারের উপরে, উল্টো এরা বুদ্ধি পাকায়। চলবে চলবে, এইসব তার দেশি অ্যাপস না, এগুলো বাংলাদেশের লোক সিটার আর অতিরিক্ত বুদ্ধিমান বলেই তো বাংলাদেশের অবস্থাটা এরকম। ওইটাই তো বলছি, মানে কিছু ওই যে বলছেন না, নাইম ভাই কিন্তু প্রথমে বলছিল এক ড্রাইভারের ইয়ে দিছিল যে সুবিধা বিকাশ, এই বাংলাদেশের ওরা ওই উল্টো বুদ্ধি পাকায় ঠিক আছে, ও করেছে ভালোর জন্যই, আর আমরা পেটে ফেলাই খারাপ। এর মানে হচ্ছে আপনারা আরো অনেক থিঙ্কিং, আপনাদের বা আমাদের যারা আছে জেনারেশনের, এটা আরো অনেক আপডেট থিঙ্কিং চলে আসতেছে। ডে বাই ডে প্রযুক্তি এমন জায়গায় চলে যাবে, অনেক আপডেট। তা আমাদেরও তো এই যে বাংলাদেশের জমি তো আর বাড়ে নাই, 7 কোটি মানুষের কর্মসংস্থান ছিল, 7 কোটি বাংলাদেশে ছিল, সেই মানুষ আছে 20 কোটির উপরে। 20 কোটি হম। কর্মসংস্থান মানুষ, কিন্তু কর্মসংস্থানের দিক দিয়ে মানুষ ডে বাই ডে খালি হয়ে যাচ্ছে। বাট মিউট করে রাখবেন স্যার। জি আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে আমি জি কিভাবে প্লিজ। ধরেন একটা নতুন পরিবেশে গিয়েছি, ওখানে হ্যাঁ, গিয়ে আমি আনইজি ফিল করছি, হ্যাঁ, কিন্তু আমার ওখানে কথা বলার দরকার, কিন্তু তাও আমি লাজুক ভাবের জন্য কথা বলতে পারছি না। আমি ওখানে নিজেকে কিভাবে ইজি ফিল করাবো? আমি কিভাবে ওখানে ফ্লুয়েন্টলি কথা এক্স্যাক্টলি। বলবো? এইটা ওকে, এটা কিভাবে হচ্ছে করা যায়?
মানে আমার এই ওকে, এটা ইন্ট্রোভার্টটা হচ্ছে কাটাতে পারি না। ওকে, এটা হচ্ছে আপনার মানুষ তো দুই ধরনের, একটা ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট। আপনি হচ্ছেন প্রচন্ড পরিমাণে তাহলে ইন্ট্রোভার্ট টাইপের। এখন ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট হওয়ার অনেক উপায় আছে, অনেক উপায় আছে। তার ভিতরে নাম্বার 1 হচ্ছে যত পাবলিক স্পিকিং আছে এখানে অ্যাড হওয়া। যেমন এই যে একটা প্ল্যাটফর্ম পাইছেন, এখানে আপনি নিজে ফ্লোর নিচ্ছেন, কথা বলতেছেন, এরকম যেখানেই যাইবেন এই ফ্লোর গুলো নেওয়ার চেষ্টা করবেন। এবং যেটা হচ্ছে যে এটা একমাত্র এই ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট হওয়ার জন্য নিজের থেকে যদি আপনি মানে যেটাকে একটু কথা বলা, একটু বাচাল টাইপের হয়ে যাওয়া বা একটু লজ্জাকে ভাঙা, যেমন মেয়েদের সাথে কথা বলতে আনইজি ফিল করেন, ইচ্ছাকৃতভাবে মেয়ের সাথে বন্ধুত্ব হওয়া, জি স্যার। মানে এখানে প্র্যাকটিসে যাওয়া, মানে এই যেটা আপনি ভয় পেতেছেন এখানে যাওয়া, এগুলো করা। এটা না হলে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। আর যেটা আপনি বললেন ভয় ভয় বা কাজ করতেছে, এই জন্য একটা কাজ করবেন আপনি, বছরে একবার বা দুইবার, একবার হলে বা দুইবার সময় যখন পান, বাংলাদেশের সেরা সেরা যে জায়গাগুলোতে আছে, বিভিন্ন মেলা হয়, বড় বড় ইন্টারন্যাশনাল মেলা হয়, এগুলোতে পার্টিসিপেট করবেন। এই যে সেরাটন, সোনারগাঁও, রেডিসন, বড় বড় জায়গায় মেলা হয়, আইসিসিবি, এই মেলাগুলো ফ্রি, কোনো টাকা পয়সা লাগে না, 15-20 টাকার টিকিট। এই মেলাগুলোতে পার্টিসিপেট করবেন, বিশ্বের বিভিন্ন দেশে থাকে, সামনাসামনি কথা বলবেন। আস্তে আস্তে 2-3টা ঘুরলেই দেখবেন যে আপনার মাথার ভিতরে চলে আসবে, কনফিডেন্স চলে আসবে। যখন এখান থেকে তখন গ্রামে যাবেন যশোরে, তখন যশোরকে মনে হবে তুরি, মনে হইবে না যশোর। ঠিক আছে, এটা নাইম ভাই আরো একটা আছে। আমারও ছিল এই সমস্যাটা, কিন্তু বিয়ের পরে মনে করেন আর্থিক যে প্রয়োজনটা, এই প্রয়োজনে কিন্তু আমার একটা লজ্জা না, লজ্জা করে, হুম, তারপরে লজ্জারে মনে করেন যে জয় করতে হচ্ছে বাধ্যতামূলক, যে প্রয়োজন। বুঝিনি আমি, বুঝিনি এই মানে কথা। প্রয়োজনই, শোনেন, আমার প্রয়োজনই, অর্থের প্রয়োজনই আমার লজ্জা ভাঙাই দিয়েছে। হুম, এতটা প্রয়োজন পড়ছে মানে সামনের জীবনে, যার কারণে লজ্জার আর সে জায়গা দেওয়ার জায়গা নেই। আমি মনে করি কি ভাই জানেন, লজ্জাটা ভালো। এই লজ্জা শরম কমে যাচ্ছে দেখে তো মানুষ দিন দিন থেকে ওই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে। এই যে ইলিয়াস আপনি কাঞ্চন বলেন ভাই স্ট্রিক্ট কথা বললে। না না, এই আমি জায়গাটা যেটা, কিন্তু জি স্যার বলেন স্যার। তো বাই দ্য ওয়ে, যদিও সাইকোলজিক্যাল এই ব্যাপারগুলো সামনাসামনি যদি ক্লাস হইতো, অনেক সামনাসামনি নিয়ে আসা যাইতো, আপনার গেস্টার পোস্টার বা বডি ল্যাঙ্গুয়েজ গুলো বোঝা যাইতো। যেহেতু এটা ভার্চুয়াল ক্লাস এবং অনলাইন ক্লাস, হয়তো আমরা কথাগুলো বলতেছি, কতটুকু মানা না মানা, কতটুকু পারা ডিপেন্ড করে পার্সোনালি ভাবে আপনি বা আমার উপরে। তবে মানে ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট হওয়ার জন্য এইটা কোনো বিকল্প নেই যে ফ্লোর কথা বলবেন, এই আচ্ছা বড় স্যার, বড় আমার জায়গাগুলো যাবেন। অ্যাকচুয়ালি আমার কি কি করা উচিত, মানে ওইটা ছাড়া যে আপনি বললেন বড় বড় জায়গায় যাওয়া ছাড়া আর আর কোনো ওয়ে কি আছে? আপনি তো যশোরে হয় না, যশোরে বিভিন্ন সংগঠন আছে না, বিভিন্ন সংগঠন আছে, ক্লাব আছে, সংগঠন আছে, এর সাথে জড়াবেন। স্যার, ওকে। জি, আশিক খান ভাইরে মনে হয় ইলেকট্রিক চলে গেছে, তাই আপনাকে জানাই দিতে বললো। না না, আমরা ছেড়ে দিব স্যার, আমরা ছেড়ে দিব, আমরা ছেড়ে দিব বলতে আমরা কথা শেষ করে দিব, আজানও টাইম হয়ে যায় এখন, এমন সময় ক্লাস 5টা বাজে ছাড়া যদি 6টা বাজে শেষ স্যার, হয় তখন আপনাদের ক্লাস। অনেক লং টাইম, বিকাল দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। একটা হ্যাঁ রে, রাত মানে হতো, সেটা সবাই তো কাজে ব্যস্ত থাকে, একটা রাত টাইম ক্লাস নিলে সব থেকে ভালো হতো। এই এটা সন্ধ্যা থেকে আসলে শুরু হবে কিংবা রাত থেকে। সরকারি কি বলবো আর কি, সকালে 9টা থেকে 1টা পর্যন্ত অনেকেই সময় দিতে পারে না প্রপারলি ভাবে। হ্যাঁ, এটা তো অনেক সমস্যা হয়। তো এমন একটা টাইম দিছে। এটা তো সরকারি ভাই, এখানে তো আসলে আমাদেরও বলার কিছু নাই, আমাদের না, স্বার্থে কিছু কাজ বলছি করতে না, হবে। তারপরেও আমরা চেষ্টা করি তো ক্লাসে আসার জন্য। না না, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। তো ঠিক আছে, যদি কোনো কোশ্চেন না থাকে আমরা একটু অনলাইনে থাকবো, একটু কষ্ট করে হলেও যতটা সম্ভব পারা থাকা যায়। আর ইনি যদি কোনো কিছু বলার না থাকে তাহলে আমরা বিদায় নিব, আমাদের ভাই আরেকটি ক্লাস ভাই আছে। বলছে আপনি